হ্যালো স্টুডেন্ট, তো আমরা 10-এর সিলেবাসে আমরা গ্যাসের আচরণ চ্যাপ্টারটা পড়ছি। তো গ্যাসের আচরণ চ্যাপ্টারে আমরা 3টে সূত্র, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, এই 3টে সূত্রই তৈরি করে ফেলেছি এবং বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র এগুলো করে ফেলেছি। তো আমরা আজকে অ্যাভোগাড্রো সূত্রের কতগুলো অনুসিদ্ধান্ত আছে সেই অনুসিদ্ধান্তটা করব, আর আদর্শ গ্যাসের একটা সমীকরণ আছে সেই সমীকরণটাকে আজকে প্রতিষ্ঠা করব। আগেও একটা আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করেছিলাম, সেটা হচ্ছে পিভি সমান কেটি। আজকে সেই সমীকরণটাতে আর একটুখানি অ্যাড করব, ঠিক আছে? যেহেতু আমরা অ্যাভোগাড্রো সূত্র শিখেছি, তাহলে অ্যাভোগাড্রো সূত্রটা আমরা সেখানে অ্যাড করব। তো চলো শুরু করে যাক। আগের দিন যেটা আমরা পড়েছি শেষ করেছিলাম অ্যাভোগাড্রো সূত্র দিয়ে, তাহলে আমরা আজকে সেই অ্যাভোগাড্রো সূত্র থেকেই শুরু করব। অ্যাভোগাড্রো সূত্রের কিছু অনুসিদ্ধান্ত আছে, তো সেইগুলোকে আমরা পড়ব। তাহলে প্রথমে আমরা একটু প্রিলিমিনারি কিছু জিনিস জেনে নেব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র আর আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? তো আমরা পূর্বের কিছু আইডিয়া অনেক দিন আগে তোমরা হয়তো পড়েছো, সেই আইডিয়াগুলো আবার নতুন করে ঝালিয়ে নিই। সেটা প্রথমে দেখি যে অণুর কল্পনা, অণুর ধারণাটা কী, ঠিক আছে? তোমরা নিশ্চয়ই সবাই জানো যে পরমাণু আবিষ্কার করেন বিজ্ঞানী ডাল্টন, এবং ডাল্টন বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য, পরমাণুকে ভাঙা যায় না, এবং যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণুগুলো সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পদার্থের পরমাণুগুলো তৈরি করে, ঠিক আছে? তো পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে দু প্রকার, পরবর্তীকালে দেখা যায়। এটা বিজ্ঞানী আমিদিও অ্যাভোগাড্রো আবিষ্কার করে গেছিলেন এবং বলেও গেছিলেন, এবং এটা আমরা আগের দিন দেখেছিলাম যে যৌগিক বা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু, যারা স্বাধীনভাবে থাকতে পারে। আজকে সেইগুলোকেই একবার করে ঝালিয়ে দিই। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণাকে দু রকম বলা হয়। একটা হচ্ছে পরমাণু। পরমাণু কাকে বলবো? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে? মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণু কিন্তু স্বাধীনভাবে থাকতেও পারে, নাও থাকতে পারে। অণু কাকে বলবো? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে স্বাধীনভাবে থাকতে পারে এবং ওই পদার্থের সব ধর্ম ওই কণাটাতে থাকবে, তাকেই আমরা বলবো অণু। একটা উদাহরণ দিই, যেমন অক্সিজেন। অক্সিজেনকে আমরা কীভাবে লিখি? অক্সিজেনকে লিখি O2 হিসাবে। যখন আমরা লিখব O2 তখন হচ্ছে অক্সিজেনের একটা অণু, কিন্তু যখনই শুধু ও লিখব তার মানে হচ্ছে সেটা অক্সিজেনের একটা পরমাণু। দেখা যায় যে দুটো অক্সিজেন পরমাণু দিয়ে একটা অক্সিজেনের অণু তৈরি হয়, বোঝা গেল? দেখো, অক্সিজেনের যে পরমাণু অর্থাৎ ও, সেটা কিন্তু স্থায়ী নয়, সে কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে না। সবসময় দুটো অক্সিজেন পরমাণু পরস্পর কাছাকাছি এলে তারা যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করে, এবং সেই অক্সিজেন অণুটা কিন্তু স্বাধীনভাবে থাকতে পারে, বোঝা গেল? তাহলে অণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা যেটা স্বাধীনভাবে থাকতে পারে। অপরদিকে পরমাণু কি? পরমাণু হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম কণা যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ এই অক্সিজেন অণুটা যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন সেটা প্রথমে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে এবং তারপর সেই অক্সিজেন পরমাণুটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, বুঝতে পারা গেল? আরেকটা উদাহরণ দিই, যেখানে অণু আর পরমাণু একই রকম। দেখবে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এইগুলো, এদের কিন্তু অণু আর পরমাণু একই। হিলিয়ামকে লিখি আমরা HE, বড় হাতের H, ছোট হাতের E, এটা হচ্ছে হিলিয়াম। তো হিলিয়াম বললে হিলিয়ামের একটা অণুকেও বোঝায় এবং এটা একটা পরমাণুকেও বোঝায়। আবার যদি আমরা যৌগিক পদার্থ বলি, যেমন জল হচ্ছে যৌগিক পদার্থ, জলের সংকেত হচ্ছে H2O, অর্থাৎ জলের একটা ক্ষুদ্রতম কণা সেটা কিন্তু অণু, এবং জলের একটা অণুর মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু আছে। অর্থাৎ জলের একটা অণু দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু দিয়ে তৈরি, বুঝতে পারা গেল? তাহলে এই হচ্ছে অণু এবং পরমাণুর মধ্যে পার্থক্য। অণুকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক অণু, একটা যৌগিক অণু। মৌলিক কোনগুলো? অক্সিজেন, হাইড্রোজেন। অর্থাৎ যে সমস্ত অণুগুলো একই রকম মৌলিক পদার্থের পরমাণু দিয়ে তৈরি তাদেরকে বলবো মৌলিক অণু। যেমন অক্সিজেন, এই যে অক্সিজেনটা লিখেছি, আচ্ছা দাঁড়া একটুখানি পয়েন্টার অপশন, যেমন আমি এখানে অক্সিজেনের অণুটা লিখেছি। অক্সিজেনের একটা অণুতে দুটো অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ একই রকম পরমাণু দিয়ে তৈরি।
হাইড্রোজেনের যেমন একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আছে, একই রকমের পরমাণু দিয়ে যদি তৈরি হয় তাহলে আমরা তাকে বলবো মৌলিক অণু। কিন্তু জলের মধ্যে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন পরমাণু আছে, অর্থাৎ জল হচ্ছে একটা যৌগিক অণু। দুই বা ততোধিক মৌলিক অণু যুক্ত হয়ে যখন মৌলিক পরমাণু যুক্ত হয়ে যখন কোনো পদার্থ তৈরি করবে তখনই আমরা সেটাকে বলবো যৌগিক অণু। তো যৌগিক অণু চিনব কী করে? তার মধ্যে দুই বা ততোধিক মৌলিক পরমাণুগুলো যুক্ত থাকবে। যেমন এই কার্বন ডাইঅক্সাইডের মধ্যে একটা কার্বন পরমাণু আছে আর দুটো অক্সিজেন পরমাণু আছে, এবং এরা যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইডের একটা অণু তৈরি করেছে। মৌলিক অণুকে যদি ভাঙি তাহলে মৌলিক পরমাণু পাওয়া যায়, অর্থাৎ একই রকমের পরমাণু পাওয়া যায়। কিন্তু যৌগিক অণুকে যদি ভাঙি তাহলে দুই বা ততোধিক মৌলিক পরমাণু পাওয়া যাবে। বুঝতে পারো? তাহলে এই যে এই অণুর কনসেপশনটা দিয়েছিলেন বিজ্ঞানী আমেলিও অ্যাভোগাড্রো। তিনি যখন বার্জিলিয়াস প্রকল্প এবং গেই-লুসাকের গ্যাস আয়তন সূত্র দুটোকে একত্রিত করার চেষ্টা করলেন, তখন দেখছেন যে কোথায় একটা মিসম্যাচ হচ্ছে ডাল্টনের সূত্রের সঙ্গে। অর্থাৎ তিনি দেখলেন, আমি আগের দিন উদাহরণ দিয়েছিলাম, HCl হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করতে গিয়ে হাইড্রোজেন এবং ক্লোরিন লাগে, এবং সেখানে দেখা গিয়েছিল যে HCl এর একটা পরমাণু, তখন কিন্তু অণুর ধারণা হয়নি, HCl এর একটা পরমাণুর মধ্যে হাফ পরমাণু হাইড্রোজেন এবং হাফ পরমাণু ক্লোরিন আছে। অর্থাৎ HCl পরমাণুটাকে তৈরি করতে গেলে হাইড্রোজেনের অর্ধেকটা লাগবে, ক্লোরিনের অর্ধেকটা লাগবে, যেটা ডাল্টনের সূত্র অনুযায়ী ঠিক নয়, ডাল্টনের পরমাণু অনুযায়ী ঠিক নয়। কারণ ডাল্টন বলেছিলেন যে পরমাণু হচ্ছে অবিভাজ্য। বুঝতে পারা গেছে? তো সেখান থেকে আমেলিও অ্যাভোগাড্রো এই অণুর ধারণা করেন। তো চলো এরপরে আমরা অণু আর পরমাণু সম্পর্কে আইডিয়াটা বুঝতে পারলাম। এগুলো অনেক নিচু ক্লাসে পড়ানো হয়, আমি আরেকবার শুধু ঝালিয়ে দিলাম। ঠিক আছে, পরমাণুর ধারণা দেন ডাল্টন আর অণুর ধারণা দেন আমেলিও অ্যাভোগাড্রো। এবার আসা যাক অ্যাভোগাড্রোর সংখ্যা কী জিনিস। আমরা অ্যাভোগাড্রোর সূত্রটা পড়েছি। অ্যাভোগাড্রোর সূত্রতে কী দেখেছিলাম? যে একই চাপ এবং উষ্ণতায় সময়ায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। বার্জিলিয়াসের প্রকল্পটাকে তিনি চেঞ্জ করেছিলেন। বার্জিলিয়াসের প্রকল্পতে ছিল পরমাণু, তিনি বললেন যে ওটা পরমাণু হবে না, অণু হবে। একই চাপ ও উষ্ণতায় সময়ায়তন সব গ্যাসের সমান সংখ্যক অণু থাকে। অর্থাৎ যদি চাপ এবং উষ্ণতা একই থাকে তাহলে পদার্থের আয়তন কতগুলো অণু আছে তার সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, অণু বলতে এখানে পদার্থের ভরকেও বোঝানো যেতে পারে, আবার মোল সংখ্যাকেও বোঝানো যেতে পারে। দুটোই কিন্তু একই জিনিসকে প্রকাশ করে। কারণ ভর যত বেশি হবে তত অণুর সংখ্যা বেশি হবে। আর আমি জানি যে আণবিক গুরুত্ব মোল সংখ্যার সঙ্গে সমান। আণবিক গুরুত্বকে গ্রামে প্রকাশ করলে যত গ্রাম হয় সেইটাই হচ্ছে মোল সংখ্যা। অর্থাৎ ভর যত বাড়বে তত তাদের মোল সংখ্যাও বাড়বে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই সূত্র থেকে বলা যায় কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এখানে মোল সংখ্যা মানেই হচ্ছে পদার্থের ভর, আর পদার্থের ভর যত বেশি হবে অণুর সংখ্যাটাও বেশি হবে। অর্থাৎ অণুর সঙ্গে মোলের একটা কোথাও মিল আছে। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন বা কোনো পদার্থের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। এইটাই বলছে আমেলিও অ্যাভোগাড্রো যে সূত্র আছে সেই সূত্র থেকে আমরা এটা পাইছি। একই চাপ ও উষ্ণতায় কোনো পদার্থের আয়তন তার মোল সংখ্যার সমানুপাতিক, বা তার অণুর সংখ্যার সঙ্গে সমানুপাতিক, বা তার ভরের সঙ্গে সমানুপাতিক। ঠিক আছে, মোল সংখ্যা দিয়ে ভালো করে বিচার করাটাই ভালো, কারণ মোল সংখ্যা দিয়ে সমস্ত কিছু ক্যালকুলেশন করতে হয়। তাহলে ভি সমানুপাতিক কী পেলাম? এন, যেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা জিনিসটা কি? অ্যাভোগাড্রো সংখ্যাটা দেখো, যে যদি আমরা গ্যাসের চাপ, তাপমাত্রা এবং আয়তন এই তিনটেকে ফিক্সড করে দিই তাহলে তার মোল সংখ্যাটা ফিক্সড হয়ে যাবে। বা আরও বলতে পারি যে যদি তাপমাত্রা, চাপ এবং আয়তনটাকে ফিক্সড করে দিই তাহলে গ্যাসের অণুর সংখ্যাটাও ফিক্সড হয়ে যাবে। অর্থাৎ যদি অনেকগুলো গ্যাস নিই, তাদের চাপ, তাপমাত্রা এবং আয়তন একই হয়, তাহলে তাদের মধ্যে কিন্তু সমান সংখ্যক অণু থাকবে, তাই না? এটা তো তাই বলছে। তো অ্যাভোগাড্রো বললেন যে এসটিপিতে 22.4 লিটার, এসটিপি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসার, অর্থাৎ এক্ষেত্রে তাপমাত্রা এবং চাপটাকে ফিক্সড হয়ে গেল দিয়ে যদি 22.4 লিটার পরিমাণ যে কোনো গ্যাস নিই তাদের মধ্যে অণুর সংখ্যা কিন্তু সমানই হবে, যেহেতু তিনটেকে সমান করে দিয়েছি, চাপ, উষ্ণতা এবং আয়তন। তাহলে এই তিনটেকে যদি সমান করে দিই, 22.4 লিটার মানে 1 মোল পরিমাণ,
1 মোল পরিমাণ গ্যাসের আয়তনই তো হচ্ছে 22.4 লিটার। এটা তো আগের দিন পড়েছিলাম যে এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং সেই 22.4 লিটার পরিমাণ যে কোনো গ্যাসে অণুর সংখ্যা অ্যাভোগাড্রো বলেছিলেন 6.022 × 10⁻23। ঠিক আছে, এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা, এই সংখ্যাটিকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে মনে রাখবে তোমরা যে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাস যদি নিই বা 1 মোল পরিমাণ যে কোনো পদার্থ যদি নিই, তার মধ্যে 6.022 × 10⁻23 সংখ্যক প্রাথমিক কণা বা অণু থাকবে এক্ষেত্রে। বুঝে গেল? এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এটাকে NA, বড় হাতের N ছোট হাতের A দিয়ে লেখা হয়। A মানে অ্যাভোগাড্রো, Nটা হচ্ছে নাম্বার। চলো একটা অঙ্ক করি। বলছে 49 গ্রাম সালফ্রিক অ্যাসিডে অণুর সংখ্যা কত? মনে করো সালফ্রিক অ্যাসিড বাজার থেকে নিয়ে এসছো, 49 গ্রাম সালফ্রিক অ্যাসিড দিয়েছে। তোমাকে জিজ্ঞেস করেছে এই 49 গ্রাম সালফ্রিক অ্যাসিড হচ্ছে, সালফ্রিক অ্যাসিডের মধ্যে কটা সালফ্রিক অ্যাসিডের অণু আছে? অণু নিশ্চয়ই চোখে দেখতে পাওয়া যায় না, যে তুমি একটা একটা করে তুলে তুলে গুনবে, সেটা নিশ্চয়ই সম্ভব নয়। তোমাকে জিজ্ঞেস করেছে, তা তোমাকে যে ধারণা আছে, কনসেপ্ট আছে, সেই কনসেপ্ট থেকে বলতে হবে। তাহলে 49 গ্রাম সালফ্রিক অ্যাসিড মানে ক মোল, সেইটাকে বার করতে হবে। সালফ্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? এটা আমরা অনেকবার কষেছি, আগের দিন কষেছি। সালফ্রিক অ্যাসিডের আণবিক গুরুত্ব হচ্ছে 98। তাহলে 98 গ্রাম সালফ্রিক অ্যাসিড মানে হচ্ছে 1 মোল। ঠিক আছে, তাহলে 49 গ্রাম সালফ্রিক অ্যাসিড মানে ক মোল? হাফ মোল। এখন আমরা দেখলাম যে 1 মোলে অণু আছে ওই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 × 10⁻23। তাহলে হাফ মোলে কত থাকবে? তার অর্ধেক। হাফ মোল সালফ্রিক অ্যাসিডের অণুর সংখ্যা হবে এই 6.022 × 10⁻23 এর অর্ধেক। হাফ মোল নিয়েছি তো, তার মানে কটা হবে? 3.011 × 10⁻23। জাস্ট এই 6.022কে 2 দিয়ে কেটে দেবে, দেখবে 3.011 × 10⁻23। তাহলে এতগুলো সালফ্রিক অ্যাসিডের অণু থাকবে। বুঝতে পারা গেল? চলো আরেকটা অঙ্ক করি। বলতে 36 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? জলের মধ্যে হাইড্রোজেনও থাকে, অক্সিজেনও থাকে। আমাকে এখানে অণু জানতে চাইনি, আমাকে চেয়েছে তার মধ্যে হাইড্রোজেন পরমাণু কটা থাকবে সেটা জানতে চাইছে। প্রথমে আমরা দেখব কি, যে 36 গ্রাম জলে কটা জলের অণু থাকবে, এটাকে প্রথমে বার করি। তার আগে আমাদের কি বার করতে হবে, যে 36 গ্রাম জল মানে কত মোল? জলের আণবিক গুরুত্ব কত? জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18। তাহলে 18 গ্রাম জল মানে 1 মোল। এই ক্যালকুলেশনটা দেখে নেবে, আগের দিন শিখিয়ে দিয়েছি। হাইড্রোজেনের হচ্ছে 1 এবং দুটো আছে, 1 × 2, আর অক্সিজেন হচ্ছে 16 এবং একটা আছে 16 × 1 দিয়ে যোগ করলে 18 হবে। এটা এইভাবে আণবিক গুরুত্ব বার করে। তাহলে 18 গ্রাম জল মানে হচ্ছে 1 মোল। আমাকে দিয়েছে 36 গ্রাম জল, তাহলে 36 গ্রাম জল মানে 2 মোল। তাহলে 2 মোল জলে অণুর সংখ্যা কত? 1 মোলে তো জানি 6.022 × 10⁻23। তাহলে 2 মোল জলের অণুর সংখ্যা হবে × 2, তাহলে 12.044 × 10⁻23। তাহলে এতগুলো অণু আছে 36 গ্রাম জলে, 12.044 × 10⁻23 সংখ্যক অণু আছে, কিন্তু আমাকে অণু তো চাইনি। এবারে তুমি দেখো যে একটা জলের অণুতে দুটো করে হাইড্রোজেন পরমাণু আছে। আমরা জলের অণু কীভাবে লিখি? H2O। কী লিখি? H2O, অর্থাৎ একটা অণুতে দুটো হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে এতগুলো অণুতে কটা পরমাণু থাকবে? একটি অণু জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আছে 2টি। তাহলে এতগুলো অণুতে কটা হাইড্রোজেন পরমাণু থাকবে? তাহলে এটাকে 2 দিয়ে গুণ করে দাও। 36 গ্রাম জলে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হচ্ছে, 36 গ্রাম জলের অণু আছে এটা, এবং প্রত্যেকটা জলের অণুতে যেহেতু দুটো করে হাইড্রোজেন আছে, তাহলে তাকে 2 দিয়ে গুণ করে দিই। তাহলে 24.088 × 10⁻23 এতগুলো হাইড্রোজেন পরমাণু থাকবে। বুঝতে পেরেছো? তাহলে এরকম বিভিন্ন রকমের প্রশ্ন তোমাদের দিতে পারে। যেরকম প্রশ্ন দেবে, তুমি যদি বেসিক কনসেপ্টটা ঠিক থাকে, তাহলে যেরকম কঠিনই প্রশ্ন দিক না কেন সেগুলো তুমি বুঝতে পারবে, করতেও পারবে। নেক্সট চলো, অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত। অ্যাভোগাড্রো সূত্র থেকে কতগুলো জিনিস জানা যায়। এগুলোকে প্রমাণ করা যায় না, কিন্তু জানা যায়। এগুলো আমাদের প্রমাণ এখানে নেই, শুধু এগুলো লিখে দিলেই হবে। অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি লেখো। অ্যাভোগাড্রো সূত্রের প্রথম অনুসিদ্ধান্ত হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাসগুলি ছাড়া অন্যান্য মৌলিক গ্যাসগুলি হচ্ছে দ্বিপরমাণু। এটাকে আমি উদাহরণ দিতে পারি। নিষ্ক্রিয় গ্যাসগুলো ছাড়া অন্যান্য গ্যাস, যেমন একটা গ্যাসের নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেনকে কীভাবে লিখি? O2, নাইট্রোজেন N2, হাইড্রোজেন H2। তাহলে এগুলো সবই হচ্ছে দ্বিপরমাণু। এই যে 2 করে লিখছি, H2 দ্বিপরমাণু, O2 দ্বিপরমাণু। নিষ্ক্রিয় গ্যাসগুলো এক পরমাণু, যেমন হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো এক পরমাণু, এগুলো কিছু করার নাই।
কিন্তু নিষ্ক্রিয় গ্যাস ছাড়া অন্যান্য যে সমস্ত মৌলিক গ্যাস আছে, যৌগিক গ্যাস নয়, কিন্তু কার্বন ডাইঅক্সাইডের কথা দ্বিপরমাণুক বা ত্রিপরমাণুক বলতে পারবো না, তো মৌলিক যে সমস্ত গ্যাসগুলো আছে তারা কিন্তু দ্বিপরমাণুক। এটা হচ্ছে প্রথম অনুসিদ্ধান্ত। 2 নম্বর অনুসিদ্ধান্ত বলছে যে কোনো গ্যাসের আণবিক গুরুত্ব তার বাষ্প ঘনত্বের দ্বিগুণ। এটাকে আমরা প্রমাণ করব যে বাষ্প ঘনত্ব কী জিনিস, তার সঙ্গে আণবিক গুরুত্বের কী সম্পর্ক আছে, এটা আমরা প্রমাণ করব। আর 3 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে যে এসটিপিতে 1 গ্রাম অণু যে পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা আমরা মোলার আয়তন যখন পড়েছিলাম তখন পড়েছিলাম এটাকে, যে 1 মোল পরিমাণ যে কোনো যদি গ্যাস নিই এবং সেটা যদি এসটিপিতে থাকে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে থাকে, তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। যেহেতু তার টেম্পারেচার এবং প্রেসারটাকে ফিক্সড করে দিচ্ছি, তাহলে তার আয়তনটাও ফিক্সড হবে এবং যে কোনো গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। তাই প্রত্যেকটা গ্যাসের ক্ষেত্রেই এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। যে কোনো গ্যাসের 3টে ভেরিয়েবল, বা ভরটাকে ধরলে 4টে ভেরিয়েবল। ভেরিয়েবল কী করে? প্রেসার, চাপ, আয়তন এবং উষ্ণতা। এর মধ্যে দুটোকে ফিক্সড করে দিলে আরেকটা ফিক্সড হয়ে যাবে। আরেকটা আছে ভর, যেটা অ্যাভোগাড্রো সূত্রে পেলাম। তাহলে 4টের মধ্যে যে কোনো 3টেকে তুমি ফিক্সড করে দাও, আরেকটা ফিক্সড হয়ে যাবে। যদি চাপ আর উষ্ণতাকে আর ভরটাকে ফিক্সড করে দাও, তাহলে আয়তনটা স্থির হয়ে যাবে। সব গ্যাসের ক্ষেত্রে সেই আয়তনটাই দেখতে পাওয়া যাবে। এখন সেইটাই বলেছে। আমি পরের দিন একটা করে দেবো, এক লাইনে লিখে দেবো যে যদি 3টেকে ফিক্সড, 4টেকে কী করে আমরা ফিক্সড করব। ঠিক আছে, যেমন স্ট্যান্ডার্ড টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রেসার 76 সেন্টিমিটার পার স্তম্ভ। সেক্ষেত্রে যদি 1 মোল গ্যাস নিই, অর্থাৎ এনটা যদি 1 মোল হয়, তাহলে তার আয়তন হবে 22.4 লিটার। এখান থেকে প্রত্যেকটা ফিক্সড। এই 4টের মধ্যে যে কোনো 3টেকে ফিক্সড করে দিলে আরেকটা ফিক্সড হবে। দুটোকে ফিক্সড করলে কিন্তু একটার উপর আরেকটা ডিপেন্ড করবে, যেগুলো ওই সূত্র সাহায্যে করবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র বা অ্যাভোগাড্রোর সূত্রের সাহায্যে সেগুলোকে মাপা যাবে। যাই হোক, তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এগুলো কোনো প্রমাণ নাই, ঠিক আছে? এগুলো অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্ত, ওখান থেকে জানা যায়। তো চলো এবার বাষ্প ঘনত্ব, যেটা যে 2 নম্বর যেটা পয়েন্টটা ছিল, যে আণবিক গুরুত্ব হচ্ছে বাষ্প ঘনত্বের দ্বিগুণ, তো সেইটাকে প্রমাণ করি। বাষ্প ঘনত্ব কথাটার মানে হচ্ছে যে বলছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ঘনত্ব এবং একই চাপ ও উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্বের অনুপাতকে ওই গ্যাসের বাষ্প ঘনত্ব বলে। ঠিক আছে, তাহলে একই চাপ, নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় কোনো গ্যাসের ঘনত্ব মাপলাম এবং সেই একই চাপ এবং উষ্ণতায় হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব মাপলাম, এই দুটোকে অনুপাত করলাম, যেটা বেরোবে সেইটাই হচ্ছে ওই গ্যাসটার বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব শুধুমাত্র একটা অনুপাত, এর কোনো একক নাই। অর্থাৎ বাষ্প ঘনত্ব বলতে কী বোঝায়? বাষ্প ঘনত্ব বলতে বোঝায় নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একক আয়তন গ্যাসের ভর। একক আয়তন গ্যাসের ভর মানেই তো ঘনত্ব, তাই না? তাহলে সেটা ঘনত্ব না লিখে আমি কি লিখেছি? একক আয়তন গ্যাসের ভর ভাজিত ওই একই চাপ ও উষ্ণতায় একক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। তার মানে এটা মানেই হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। একক আয়তনে কোনো বস্তুর ভরই তো যে ঘনত্ব, তাই না? ঘনত্ব তোমরা পড়ে যাবে, 9-এ পড়ানো হয়েছে ঘনত্ব কী করে পরিমাপ করতে হয়। তাহলে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় একক আয়তন কোনো গ্যাসের ভর ভাজিত ওই একই চাপ ও উষ্ণতায় একক আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর, এই দুটোর অনুপাতকেই হচ্ছে বাষ্প ঘনত্ব, এর কোনো একক নাই। এবার যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতা, এটাকে আমি এসটিপি বলতে পারি। এটাকে বলে যে একটা চাপ এবং উষ্ণতায় আমাকে মাপতে হবে, এবং যে চাপ এবং উষ্ণতায় গ্যাসটার ভর মাপবো, ঠিক একই চাপ এবং উষ্ণতায় একই আয়তনের হাইড্রোজেন গ্যাসের ভর মাপবো। তাহলে এই একই চাপ আর উষ্ণতাকে আমি এসটিপি নিতে পারি, এবং একক আয়তন না লিখে আমি 22.4 লিটার নিতে পারি। তাহলে আমি কি লিখতে পারি? এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর বাই এসটিপিতে 22.4 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। নিয়মটা কি? নির্দিষ্ট চাপ ও উষ্ণতাটাকে আমি কি নিলাম? এসটিপি নিলাম, নিতেই পারি। আমি ওই টেম্পারেচারে মাপবো, ওই টেম্পারেচার আর প্রেসারে মাপবো। আর একক আয়তনে না দিয়ে আমি কি নিলাম? 22.4 লিটার ওপরে নিচে নিলাম। ওপরেও 22.4 লিটার গ্যাস নিলাম, নিচেও 22.4 লিটার হাইড্রোজেন গ্যাস নিলাম। এবার তুমি ভেবে দেখো, এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভর মানেই হচ্ছে গ্যাসটার আণবিক গুরুত্ব। ঠিক আছে, এসটিপিতে 22.4 লিটার গ্যাসের ভরই হচ্ছে তার আণবিক গুরুত্ব। তাহলে উপরটা হলো গ্যাসের আণবিক গুরুত্ব আর নিচেরটা হলো হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব। এবার আমরা জানি যে হাইড্রোজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 2, তাহলে বাষ্প ঘনত্ব সমান গ্যাসের আণবিক গুরুত্ব বাই 2, বা আমরা বলতে পারি গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 ইন্টু বাষ্প ঘনত্ব। প্রমাণ হয়ে গেল। দেখাও যে আণবিক গুরুত্ব গ্যাসের বাষ্প ঘনত্বের দ্বিগুণ, প্রমাণটা দেয়। চলো নেক্সট, সালফিউরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব কত? খুব ইজি কোশ্চিন। সালফিউরিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব, সালফিউরিক অ্যাসিডের আণবিক গুরুত্ব কত? 98।
অনেক বড় অঙ্ক করেছি। তাহলে ওর বাষ্প ঘনত্ব কত হবে? এর অর্ধেক। আণবিক গুরুত্ব যদি বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয় তাহলে বাষ্প ঘনত্ব হবে তার আণবিক গুরুত্বের অর্ধেক। তো সালফিক অ্যাসিডের বাষ্প ঘনত্ব হবে 98/2 মানে 49। ঠিক আছে, এবার আসা যাক যে আমরা যে 3টে সমীকরণ এখনো পর্যন্ত পেয়েছি, সেটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র। এখন আমরা এই 3টে সূত্রকে এক জায়গায় করব, যেটা খুব ইম্পর্টেন্ট। আগের বার যেটা করেছিলাম বয়েল এবং চার্লসের সূত্রকে এক জায়গায় করেছিলাম, এবার কি করব? বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্রকে এক জায়গায় করব। চলো, বয়েলের সূত্র অনুসারে ভি সমানুপাতি 1/p। চাপ বাড়লে আয়তন কমবে। কখন? যখন গ্যাসের ভরটা এবং উষ্ণতাটা স্থির থাকবে। চার্লসের সূত্র অনুসারে ভি সমানুপাতি টি, যেখানে টিটা হচ্ছে পরম উষ্ণতা, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। কখন? যখন গ্যাসের ভর আর চাপটা স্থির থাকবে। অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে ভি সমানুপাতি এন, যেখানে এনটা হচ্ছে মোল সংখ্যা, কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যার সঙ্গে সমানুপাতিক। কখন? যখন গ্যাসের চাপ আর উষ্ণতাটা স্থির থাকবে। কিন্তু এই সবকটাই যখন পরিবর্তনশীল, তখন ভেদের নিয়ম অনুসারে বলতে পারি দেখো বাঁ দিকটা সবারই ভি আছে। তাহলে ভেদের নিয়ম অনুযায়ী ভি সমানুপাতি এন টি/পি। ভি সমানুপাতি এন টি/পি। ঠিক আছে, ডান দিকগুলো সব গুণ হয়ে যায়, যেহেতু ডান দিকগুলো আলাদা আলাদা আছে। তাহলে এটাকে যদি সমান চিহ্ন দিয়ে লিখে একটা ধ্রুবক আসে, সেই ধ্রুবকটাকে বললাম আর। এন টি/পি যেমন আছে এইখানটা একটা আর এলো, তাহলে ভি সমান এন আর টি/পি। বা আমি এইভাবে লিখতে পারি পিভি সমান এন আর টি। এই আরটা হচ্ছে ধ্রুবক, এই আরটাকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরকে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা এখানে সার্বজনীন গ্যাস ধ্রুবকের একক এবং মান এই দুটোকেই বার করব। তো চলো সার্বজনীন গ্যাস ধ্রুবক কী জিনিসটা দেখি। তাহলে পিভি সমান এন আর টি, এই সমীকরণটাকে আদর্শ গ্যাস সমীকরণও বলে। এন মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ হচ্ছে পিভি সমান এন আর টি, এটা এন মোল গ্যাসের ক্ষেত্রে। যদি বলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কী হবে? সেটা হবে পিভি সমান আর টি। তাহলে যদি বলে এখানে আর সমান কি, তাহলে আর সমান পিভি সমান পিভি/এনটি। যদি আর কাকে বলে তুমি যদি এইটা লিখে দাও তাহলেও হবে। যে আমরা জানি যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান আর টি, এনআরটি এন মোল গ্যাসের ক্ষেত্রে, অথবা আর সমান পিভি/এনটি। এখানে আরকে বলা হয় গ্যাসের সার্বজনীন গ্যাস ধ্রুবক, তো সেটা বললেও হবে। ঠিক আছে, এখন যদি আমি মনে করো আর এর একক বার করব, তাহলে প্রথমে এসআই একক বার করি। তাহলে আমি আগে একদিন বলেছিলাম এই যে পিভি, এটা হচ্ছে শক্তির একক। পিভি হচ্ছে শক্তির একক, চাপ ইন্টু আয়তন মানে হচ্ছে শক্তি। নিচে কি আছে? মোল আছে, এন মানে মোল সংখ্যা, আর টিটা হচ্ছে কেলভিন উষ্ণতা। যদি এসআই করি তাহলে টিটা অ্যাকচুয়ালি উষ্ণতা। তাহলে আর এর এসআই একক কী হবে? আর এর এসআই একক শক্তি জুল, মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মোলটা নিচে আছে আর কেলভিনটা নিচে আছে, তো এই জন্য মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক একইভাবে যদি সিজিএস একক বার করি তাহলে আর্গ হবে, জুলের জায়গায় আর্গ হবে, মোলটা মোলই থাকবে, মোল ইনভার্স, আর কেলভিনের জায়গায় সেলসিয়াস ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হয়। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আর এর একক। চলো আমরা কি করি, আর এর মান নির্ণয় করি। আর এর মান নির্ণয় করা খুবই সোজা। তো আমরা কি জানি? আমরা জানি যে এসটিপিতে 1 গ্রাম অণু বা 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এটা আমরা জানি। এসটিপিতে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। এখন এসটিপি মানে পি হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, যার মান হচ্ছে 1.013 × 10⁵ পাস্কেল। ঠিক আছে, এটা আমরা জানি, প্রথম থেকে ক্যালকুলেশন করে আসছি যে 1 বায়ুমণ্ডলের চাপ মানে হচ্ছে 1.013 × 10⁵ পাস্কেল। ভিটা কত বলেছে? ভিটা বলেছে 22.4 লিটার। আমরা মনে করো এসআই বার করব, তাহলে এই লিটারকে মিটার কিউতে নিয়ে যেতে হবে এবং তার জন্য 10⁻³ দিয়ে গুণ করে দিতে হবে, অর্থাৎ 22.4 × 10⁻³ মিটার কিউ। আবার বলি, ভি সমান দিয়েছে 22.4 লিটার, তার মানে হচ্ছে 22.4 × 10⁻³ মিটার কিউ, যেহেতু আমরা এসআই ক্যালকুলেশন করছি। আচ্ছা টিটা কত? টিটা হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, এসটিপিতে টি হচ্ছে 273 কেলভিন, আমরা এখানে এসআই করব। তাহলে পিভি সমান এনআরটি, আর সমান পিভি/এনটি। তো সব মালগুলো বসাই। পি এর মান হচ্ছে এইটা, পি এর মান হচ্ছে 1.013 × 10⁵, ভি এর মান হচ্ছে এইটা 22.4 × 10⁻³
এনটা হচ্ছে 1 মোল, 1 গ্রাম অণু মানে 1 মোল, আর টি এর মান হচ্ছে 273। এসটিপিতে যে টেম্পারেচারটা আছে সেই টেম্পারেচারের মান হচ্ছে 273 কেলভিন। সেলসিয়াসে 0 ডিগ্রি, কিন্তু সেলসিয়াস তো নয়, এখানে কেলভিনে বসাতে হবে। তো এইগুলো একটু ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে আর এর মান পড়েছে 8.3 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আর এর মান। বুঝতে পারছো? তাহলে আর এর মান বের করা খুবই সোজা। তো এইটাকে আমরা জুলটাকে আরগে নিয়ে গেলেই তোমার সিজিএসে চলে আসবে, এবং তার জন্য 10⁷ গুণ করতে হবে। তাহলে 10⁷ যদি গুণ করি তাহলে 8.3 × 10⁷ আর্গ মোল ইনভার্স কেলভিন ইনভার্স। বুঝতে পারলো? তাহলে এইটাই হচ্ছে আর এর মান। আর এর মান করা এমন কোনো কঠিন নাই, আমরা সমস্ত কিছুই জানি, পি জানি, ভি জানি, এন জানি, টি জানি, বসিয়ে দিলেই একটু ক্যালকুলেশন করলে একটু মুখস্থ রাখবে, আর যদি মুখস্থ না থাকে এটাকে ক্যালকুলেশন করে খুব ইজিলি বেরিয়ে যাবে। বুঝে গেল? এবার আসলে দেখা যাক যে শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু, এটাই আমাদের লাস্ট টপিক। শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু কোনটা বেশি হালকা? গরমকালে আমাদের খুব হিউমিডিটি খুব বেশি বেড়ে যায়, তার কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেড়ে যায়। আর দেখবে তোমরা শীতকালে আবহাওয়া খুব শুষ্ক থাকে, তাহলে কোন বাতাসটা বেশি হালকা সেইটাই আমরা এখানে দেখব। যখন শুষ্ক বায়ু তখন বায়ুর মধ্যে কী থাকে? নাইট্রোজেন আর অক্সিজেন থাকে। তাহলে আমরা নাইট্রোজেনের ঘনত্ব বার করি। নাইট্রোজেনের আণবিক গুরুত্ব হচ্ছে 28, এবং যদি এসটিপি নিই সব কটা ক্ষেত্রে, তাহলে এসটিপিতে 1 গ্রাম অণু পরিমাণ নাইট্রোজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে এসটিপিতে নাইট্রোজেনের ঘনত্ব কত হবে? ভর হচ্ছে 28 আর আয়তন হচ্ছে 22.4। তাহলে এটা একটা আন্দাজ মতো রেখে দিলাম, 28/22.4। 28টা হচ্ছে ভর আর 22.4 লিটারটা হচ্ছে আয়তন। ঠিক একই রকমভাবে যদি অক্সিজেন গ্যাস নিই, অক্সিজেন গ্যাসের ঘনত্ব কত হবে? অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব হচ্ছে 32, অক্সিজেন গ্যাসের পারমাণবিক গুরুত্ব হচ্ছে 16, তো 16 দুগুণে 32, তাহলে 32/22.4 লিটার। এসটিপিতে 1 গ্রাম অণু অক্সিজেনেরও আয়তন সেই 22.4 লিটার, একই। এবার যদি জলীয় বাষ্প থাকতো, জলীয় বাষ্প মানে কি? জল। জলের আণবিক গুরুত্ব কত? জলের আণবিক গুরুত্ব হচ্ছে 18, তাহলে এসটিপিতে ঘনত্ব কত হতো জলীয় বাষ্পের? 18/22.4। তুমি দেখো তিনটেকে কম্পেয়ার করো, জলীয় বাষ্পের ঘনত্ব সব থেকে কম হবে। এটার উপরে আছে 28, এর উপরে আছে 32, এর উপরে আছে 18, তাহলে সবচেয়ে কম কার বেরোচ্ছে? জলীয় বাষ্পের। অর্থাৎ জলীয় বাষ্প যত বেশি হবে তত বাতাসের ঘনত্ব কমবে, অর্থাৎ বাতাসটা তত হালকা হবে। ওই জন্য শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু বেশি হালকা। বুঝতে পারলে? তাহলে এইটা ক্যালকুলেশন করে দেখানোর দরকার নেই, এইভাবে লিখে দেবে, দিয়ে শেষে লিখে দেবে যে দেখা যাচ্ছে যে নাইট্রোজেন এবং অক্সিজেনের তুলনায় জলীয় বাষ্পের ঘনত্ব কম, অর্থাৎ বাতাসে যত জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে তত বাতাসটা হালকা হবে। জলীয় বাষ্পের ঘনত্ব নাইট্রোজেন বা হাইড্রোজেন থেকে কম, তাই বায়ু শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা। বুঝতে পেরে গেল? চলো এবার আসা যাক লাস্ট আমাদের প্রশ্নোত্তর পর্ব। এই ক্লাসটা থেকে যা যা শিখলে সেটাকে জিস্ট করে প্রশ্নের আকারে দেওয়া হয়েছে, তোমরা বাড়িতে এই প্রশ্নগুলো অবশ্যই সলভ করবে। প্রথমে ভিডিওটাকে পজ করে প্রশ্নগুলো খাতায় লিখবে এবং ভালো করে প্রশ্নগুলো খাতার মধ্যে অ্যান্সারগুলো তার লিখবে। যদি কোনো প্রশ্ন না পড়ো তাহলে ভিডিওটাকে আবার দেখবে এবং সেখানে কোথাও না কোথাও তার উত্তরগুলো পেয়ে যাবে। তো আমি আবার প্রশ্নগুলো বলে দিই, পরমাণু কাকে বলে, অণু কাকে বলে, এগুলো আগেকার প্রশ্ন, 7-8 প্রশ্ন, এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। অ্যাভোগাড্রো সূত্রটি লেখো, আবার একবার দিয়েছি, আগের দিন পড়েছিলাম কিন্তু আবার একবার এখানে দিয়েছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট সূত্র। অ্যাভোগাড্রো সূত্রের অনুসিদ্ধান্তগুলি লেখো, 3টে অনুসিদ্ধান্ত লিখেছিলাম, তোমরা সেটা অবশ্যই লিখতে পারবে। বাষ্প ঘনত্ব কাকে বলে বলতে পারবে, বাষ্প ঘনত্ব আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করতে পারবে নিশ্চয়ই, আদর্শ গ্যাসের সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারবে। এক্ষেত্রে আদর্শ গ্যাস বলতে পিভি সমান কেটিটা প্রতিষ্ঠা করলেও হবে, ঠিক আছে, আমার আগে যেটা করেছিলাম। যদি পরীক্ষায় আমাদের দেয় যে বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো, তাহলে আজকে যেটা করেছিলাম সেটা করতে পারো, বা আজকে যেটা করেছিলাম তার জন্য আদর্শ গ্যাসের সমীকরণ যদি আজকেরটা করো তাহলেও হবে, চিন্তা নেই। সার্বজনীন গ্যাস ধ্রুবক কাকে বলে? ওই আর সমান PV/NT, ওইটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বলে। এর একক কি বললাম? জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, বা আর্গ মোল ইনভার্স সেলসিয়াস ইনভার্স করতে পারো। আর এর মান নির্ণয় করতে পারবে নিশ্চয়ই, আমি এখানে করে দেখিয়ে দিয়েছি। অ্যাভোগাড্রো সংখ্যার সংজ্ঞা দাও, ঠিক আছে। এসটিপিতে 22.4 লিটার পরিমাণ
যে কোনো গ্যাসের অণুর সংখ্যাকে বলে অ্যাভোগাড্রো সংখ্যা, এর মান হচ্ছে 6.022 × 10⁻23। 9 গ্রাম জলে অণুর সংখ্যা কয়টি নিশ্চয়ই করতে পারবে। 18 গ্রাম হচ্ছে জলের 18 হচ্ছে জলের আণবিক গুরুত্ব, 18 গ্রাম মানে 1 মোল, তাহলে 9 গ্রাম মানে হাফ মোল। এবার 1 মোলে হচ্ছে 6.022 × 10⁻23, তাহলে হাফ মোলে কত থাকবে। শুষ্ক বায়ু এবং আর্দ্র বায়ু কোনটি হালকা, অবশ্যই করতে পারবে কারণ একমাত্র বলে দিলাম। ঠিক আছে, তাহলে ক্লাস কেমন লাগছে একটু জানিও, আর ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে, চলো পরের ক্লাসে আবার দেখা হবে। পরের ক্লাসে আমরা কি শিখব? পরের ক্লাসে আমরা চলো কিছু অঙ্ক করা যাক, আর যদি পারা যায় পরের ক্লাসে লাস্ট যে অংশটা আছে অর্থাৎ গ্যাসের ব্যাপন, গ্যাসের গতিতত্ত্ব, এইগুলোকে নিয়ে কিছুটা পড়াবো। আর 2টো ক্লাস লাগবে এই ইয়েটা শেষ করতে, এই চ্যাপ্টারটা। তাহলে আশা করছি এই চ্যাপ্টারটা পুরো শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। সব ভালো থাকবে।